আজকের ভিডিওর টপিক হলো ক্লজ। এই ক্লজ বিষয়টা ইংলিশ গ্রামারের এমন একটা পার্ট, যে পার্টটা আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে প্রচুর সমস্যা দেবে। তাই যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সমস্যার মুখোমুখি হই, তাহলে ক্লজ আমাদেরকে আগে জানতে হবে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে তোমাদের জন্য সহজ করে প্রেজেন্ট করছি ক্লজ টপিকটা। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, স্কিপ একদম করবে না। স্কিপ করলে কিন্তু মেন টপিকগুলো থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। দেখো, প্রথমে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই ক্লজ বিষয়টা নিয়ে। ক্লজ এই ওয়ার্ডটার বাংলা কি? ক্লজের বাংলা হলো বাক্যাংশ। বাক্যাংশ ছোটবেলাতে অর্থাৎ 1 2 3 4 এই যে এজটা আমাদের ছিল, সেখানে আমরা বর্ণের সঙ্গে বর্ণ যোগ করেছি, দিয়ে শব্দ তৈরি করেছি, শব্দের সঙ্গে শব্দ যোগ করে বাক্য তৈরি করেছি, এমনকি শব্দের বিশ্লেষণও করেছি। এই বিশ্লেষণগুলোর সময় আমরা যদি একটু মনে রাখতে পেরেছি, তাহলে কিন্তু বিষয়টা খুব সোজা হবে। বাক্যাংশ বলতে আমরা কি বুঝবো? না, বাক্যের অংশ। বাক্যাংশ বলতে বাক্যের অংশ। একটা বাক্য, এই বাক্যের মধ্যে অংশ কি থাকতে পারে? একটা বাক্য, আমি বাংলাতেই বলছি, এই বাংলা একটা বাক্য, এই বাক্যের অংশ কি থাকতে পারে? কিরকম বিষয়টা? না, একটা বাক্যের পার্ট হচ্ছে তিনটা। এক হচ্ছে কর্তা, দুই হচ্ছে কর্ম, তিন হচ্ছে ক্রিয়া। কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটা পার্ট। এবার এই কর্তাকে আমরা ইংলিশে বলি সাবজেক্ট, কর্মকে আমরা ইংলিশে বলি অবজেক্ট, আর ক্রিয়াকে আমরা ইংলিশে বলি ভার্ব। এবার এই বাক্যটাকে আমরা ইংলিশে নিয়ে যাচ্ছি সেন্টেন্স। সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচারটা যেটা পাই সেটা একটু অন্য। এখানে কি পাই? প্রথমে পাই সাবজেক্ট, তারপরে পাই ভার্ব, তারপরে পাই অবজেক্ট। একটু পার্টটা উল্টো। এখানে এস ও ভি অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া, আর এখানে রয়েছে এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম। এবার হচ্ছে এই যে বাক্যাংশ বললো, তাহলে বাক্যের এমন একটা অংশ যাকে আমরা ক্লজ বলবো। এই ক্লজটা সম্পর্কে বিশদে সম্পূর্ণভাবে জানবো। তাহলে ক্লজটাকে বলছি একটি বড় বাক্যের মধ্যে ছোট্ট অংশ। ছোট্ট অংশ, ভালো করে বুঝি, প্রত্যেকটা তথ্য আমরা ভালো করে বুঝতে পারলে পুরোটা ক্লিয়ার। একটা বড় বাক্য, এই বাক্যটার মধ্যে একটা অংশ, সেই অংশটাকে আমরা ক্লজ বলবো। আচ্ছা, কোন অংশ? কেমন অংশ? না, এমন একটা অংশ যে অংশের মধ্যে ভার থাকবে। এমন একটা অংশ যে অংশটার মধ্যে ভার থাকবে, সেই অংশটাকে আমরা বলবো ক্লজ। বুঝতে পারছি কি কিছু? না, পারিনি। একটা বাক্য লিখে দেখাই তাহলে। আই নো হোয়ার নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়াজ বর্ন। কি বলেছি বাংলাতে? একটা বড় বাক্যের মধ্যে ছোট অংশ। ছোট্ট অংশ, বাক্যটা বড়, নিঃসন্দেহে বাক্যটা বড়। বাক্যটা কি? আই নো হোয়ার নেতাজি সুভাষচন্দ্র ওয়াজ বর্ন। আমি জানি নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এবার বলছে এই বাক্যটার মধ্যে এমন একটা অংশকে আমি আলাদা করব যে অংশটার মধ্যে আমি ভার্বকে পাবো। এবার একটা বাক্যের মধ্যে ভার্ব খুঁজতে ইতিমধ্যে আমরা শিখেছি, ভার্বটা খোঁজা আমাদের কাছে জটিল নয়।
তাহলে প্রথমে বাক্যের ভার্বটাকে খুঁজে নাও। দেখো এই যে বাক্যটা একটাই ফুল স্টপ দিয়েছি, সেই বাক্যের প্রথম ভার্ব পাচ্ছি আমি কি, নো, অর্থাৎ কাজ করা শব্দটাই ভার্ব, ডুইং ওয়ার্ড, নো মানে জানা। এরপর এই পাশে আরেকটা দেখো প্যাসিভ স্ট্রাকচারের ভার্ব আছে, এখানে হচ্ছে আরেকটি ভার্ব ওয়াজ বর্ন। তাহলে এটা একটা ভার্ব আর এটা একটা ভার্ব। একবার মনে করে দেখো তো, সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ভার্ব থাকে, কিন্তু এখানে দেখো দুটো ভার্ব আছে, কিন্তু সেন্টেন্স কটা, ফুল স্টপ একটাই দেওয়া আছে, সেন্টেন্স একটা, কিন্তু ভার্ব আছে দুটো। এটা মনে রাখবে যে ক্লজ শিখতে গেলে, ক্লজটা সম্পর্কে ভালো করে শিখতে গেলে আমাকে যে সেন্টেন্স গুলো মনে রাখতে হবে সেগুলো কি, সেন্টেন্সেস কোনগুলো, এক হচ্ছে সিম্পল, দুই হচ্ছে কমপ্লেক্স, তিন হচ্ছে কম্পাউন্ড। সিম্পলে আমরা ক্লজ পাবো না, সিম্পল সেন্টেন্সে ক্লজ পাবো না, কমপ্লেক্সে ক্লজ পাবো, কম্পাউন্ডে ক্লজ পাবো। কমপ্লেক্সের বৈশিষ্ট্য কি, আমি সিম্পল থেকে বলছি, সিম্পলের বৈশিষ্ট্য কি, সিম্পলের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের বাংলা কি, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এটা সিম্পলের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা কোনো ক্লজ পাবো না, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকছে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা ক্লজ পাবো, এই কারণেই বলছি একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি, দুটি স্বাধীন বাক্যাংশ একটি কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছি। তাই আমরা বলছি কি যে সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ আমরা পাবো না, কমপ্লেক্সে পাবো আর কম্পাউন্ডে পাবো। এবার বাক্যটাতে ফিরে আসি আবার। তাহলে দেখতে পেলাম কি যে বাক্যটার মধ্যে দুটো ভার্ব আছে, এই দুটো ভার্ব থাকা অংশকে এবার খুঁজতে হবে। অংশকে খুঁজতে গেলে সবার প্রথম দেখতে হবে কিছু কানেক্টর। কানেক্টর কাকে বলা হয়, এই যে এখানে একটা ওয়ার্ড লিখেছি আমি কনজাংশন, একেই বলা হয় কানেক্টর। আমি সহজ করে বুঝাচ্ছি, একদম সহজ করে। আমি এন্ড জেনেছি, এন্ড, অর, বাট জেনেছি, আইদার, অর, নাইদার, নর, সো, দ্যাট, হোয়াট, হোয়াই, হু, হুজ, হুইচ, when, as, because, এই সমস্ত কিছু শব্দ একে কি বলা হয়, কানেক্টর। বাংলায় এদেরকে আমরা বলি সংযোজক। এগুলো দেখতে হয় বাক্যের মধ্যে, এই সমস্ত শব্দ যদি পাই তাহলে বাক্যটা ভাঙা সুবিধা। এবার বাক্যের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমি এখানে হোয়াটটাকে, একটা কানেক্টর আছে,
তো এই যে কানেক্টরটা আমি দেখতে পেলাম, এটা দিয়ে দুটো অংশকে তুমি আলাদা করে দাও। এই পাশ থেকে এটা আলাদা করো কানেক্টর সহ, আর এ পাশ থেকে এই দিকটা আলাদা করো। এবার এই অংশটাকে একটা মার্কিং করো, আর কানেক্টর সমেত বাকি অংশটাকে একটা আলাদা মার্কিং করো। এবার ভালো করে লক্ষ্য করো, আই নো, আমি জানি, হোয়ার নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়াজ বর্ন। এই যে দুটো অংশকে আমি আলাদা করলাম, এই দুটো অংশের মধ্যে এবার ক্লজটাকে নিয়ে আসবো। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। পেরেছো বুঝতে? ভাঙাটাকে আগে বোঝো, অংশগুলোকে আলাদা করতে আগে শেখো। অংশটাকে আলাদা করা খুবই সোজা। এই কানেক্টর গুলো দেখবে, যেখানে কানেক্টর পাবে সেটা আলাদাভাবে ভাগ করে দেবে। দেখো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে আইডেন্টিফাই দ্য ক্লজ, সেখানে নিশ্চয়ই বাক্য তোমাকে সিম্পল সেন্টেন্স দেওয়া হবে না, সরল বাক্য দেবে না, বলে কমপ্লেক্সে দেবে, তা না হলে কম্পাউন্ডে দেবে। তাই কমপ্লেক্স বা কম্পাউন্ড যাই হোক না কেন, আমরা এই সমস্ত কানেক্টর গুলো অবশ্যই দেখতে পাবো। তাই দুটো অংশকে আলাদা করে দেবে। এরপর কাজ কি, আলাদা করে দেওয়ার পর লক্ষ্য রাখবে যে দুটো অংশকে তুমি আলাদা করে দিয়েছো তাদের মধ্যে ভার্ব আছে কি নেই। আমি এই দুটো অংশকে আলাদা করেছি, এখানে ভার্ব আছে তাই এটা আমার একটা ক্লজ, এখানেও ভার্ব আছে তাই এটা আমার একটা ক্লজ। যদি ভার্ব না থাকতো তাহলে কিন্তু ক্লজ হতো না। যে অংশের মধ্যে ভার্ব থাকবে সেটাই ক্লজ, যে অংশের মধ্যে ভার্ব থাকবে না সেটা কিন্তু ক্লজ বলে গণ্য হবে না, এটা মনে রাখবে। ব্যাস। এরপর তাহলে আমরা বাক্যটা ভাঙা শিখলাম, দুটো অংশকে আলাদা করতে শিখলাম। এবার ক্লজ সম্পর্কে আবার ফিরে আসি। ক্লজ মানে তোমাকে বললাম বাক্যাংশ। ক্লজ মানে কি বললাম, যে একটি বড় বাক্যের মধ্যে ছোট্ট একটা অংশ, যে অংশের মধ্যে ভার্ব থাকবে, ভার্ব ছাড়া কিন্তু ক্লজ হবে না। যে অংশটার মধ্যে ভার্ব থাকবে না সেটা কিন্তু ক্লজ নয়। এবার ক্লজের ডেফিনেশনটা দেখো। ক্লজটা এই দুটো বাক্যে থাকবে বলেছি, কমপ্লেক্স আর কম্পাউন্ড। ক্লজ আমার তিন ভাগে বিভক্ত। কভাগে বললাম? তিন ভাগে। ক্লজ সম্পর্কে দেখছি, ক্লজটা তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ, সাব অর্ডিনেট, সাব অর্ডিনেট ক্লজ, কো অর্ডিনেট ক্লজ। এই হচ্ছে তিনটা পার্ট। তাহলে তিন ধরনের ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ আর কো অর্ডিনেট ক্লজ। ঠিক আছে, কাকে বলবো প্রিন্সিপাল? যে ক্লজ অন্য ক্লজ এর সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণ বাক্য হতে পারে। যে ক্লজ অন্য ক্লজ এর সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণ বাক্য হতে পারবে তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। কিরকম, এটা উদাহরণ দিয়ে বলে দিই। এই বাক্যটা লেখাই আছে, আই নো হোয়ার নেতাজি ওয়াজ বর্ন। এই অংশটা দেখো, আমি জানি। এবার এই অংশটা থেকে এই অংশটা দেখো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। আমি যদি এই অংশ থেকে এই অংশটা দেখি তাহলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ। কিন্তু যখন এই ওয়ার্ডটা অর্থাৎ কানেক্টরটা যুক্ত হয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ বাক্য নয়, এটা হলো আমার অসম্পূর্ণ বাক্য। তাহলে সম্পূর্ণ বাক্য কোনটা? এটা। তাহলে এই যে অংশটা আই নো, এই অংশটাকে আমি বলবো কি? প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পেরেছি? এটা কিন্তু এর সাহায্য ছাড়া সম্পূর্ণ একটা বাক্য হতে পারবে, কিন্তু এটা না থাকলে এটা বাক্য হবে না। তাই প্রিন্সিপাল ক্লজ কাকে বলছি? যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণ বাক্য হতে পারে। আর সাব অর্ডিনেট ক্লজ কাকে বলবো? এটা ঠিক তার উল্টোটা। যে ক্লজ, যে ক্লজ প্রিন্সিপাল ক্লজ এর সাহায্য সাহায্য ছাড়া
নিজে বাক্য হতে পারে পারে না। যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণ বাক্য হতে পারে না তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি। অর্থাৎ এই অংশটা, এই প্রিন্সিপাল ক্লজটা ছাড়া কিন্তু এটা অচল, তাই এই অংশটার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এবার কোঅর্ডিনেটে চলে আসে। কোঅর্ডিনেট ক্লজটা আরো সোজা। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলা হচ্ছে না, দুটি স্বাধীন বাক্যাংশ, দুটি স্বাধীন বাক্যাংশ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যখন দুটি স্বাধীন বাক্যাংশ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তার মানে এটা বাক্য দিয়ে বলি যে আই এম পুয়ার বাট আই এম হ্যাপি। এটার সঙ্গে সম্পর্কযুক্ত নয় কিন্তু। দেখো, আই এম পুয়ার বাট আই এম হ্যাপি, আমি গরিব কিন্তু আমি সুখী। এই দেখো কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে বাট শব্দটা আমি এখানেও লিখে রেখেছি, এন্ড অর বাট, সব কানেক্টর। এবার আমি বলেছি কি, এই অংশ থেকে এদিকটা আগে আলাদা করো। এখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন করছি, তাই দুটো আলাদা অংশ দেখাচ্ছে। আই এম পুয়ার বাট আই এম হ্যাপি, এই যে দুটি স্বাধীন বাক্যাংশ একটা কানেক্টর দ্বারা যুক্ত আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাই এই ক্লজটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজের ব্যবহারটা কিন্তু কম, এটা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে আমরা পাবো। আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট। কারণটা কি? এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কি বলা আছে দেখো, একটি প্রধান বাক্যাংশকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের বাংলা কি? প্রধান বাক্যাংশ। এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে দেখো প্রিন্সিপালের বাংলা কি? প্রধান বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজের বাংলা কি? প্রধান বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট ক্লজের বাংলা কি? অপ্রধান বাক্যাংশ। তাহলে যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকছে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলছি। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এই দুটোর কিন্তু প্রাধান্য খুবই প্রয়োজন। কোনটাতে? কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডের জন্য এই কোঅর্ডিনেট ক্লজটা কিন্তু খুব প্রয়োজন। আচ্ছা, এই হলো ক্লজের ভাগ। তাহলে একবারে দেখি আমরা কি কি শিখলাম। ক্লজ জানলাম, ক্লজের বাংলা কি? ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। যদি ডেফিনেশনটা চাই তাহলে ক্লজ কি না, ক্লজ হচ্ছে একটি বড় বাক্যের মধ্যে ছোট একটা অংশ, যে অংশের মধ্যে ভার থাকে। এবার আমরা দেখলাম যে ক্লজ সম্পর্কে দেখলাম কি না, এমন একটা অংশ যে অংশের মধ্যে ভার থাকে। সেই জন্য আমরা সেন্টেন্সে গেছি, সেন্টেন্স সম্পর্কে জেনেছি। সেন্টেন্স সম্পর্কে জানলাম কি যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, কমপ্লেক্স আর কম্পাউন্ডে ক্লজ থাকে। এখানে বৈশিষ্ট্যগুলো জেনে নিয়েছি, তিনটি বাক্য খুব ভালো করে মনে রাখবো। তিনটা বাক্যেরই গঠনগুলো, ডেফিনেশন অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে মনে রাখবো, ফিচার্স গুলো। এরপর বাক্যের যখন বৈশিষ্ট্য দেখলাম, তারপর আমরা ক্লজের ডেফিনেশনে এলাম, ক্লজের ক্লাসিফিকেশন এলাম, ক্লজের ভাগগুলো দেখলাম কি। ক্লজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই তিনটা ক্লজ সম্পর্কে জানলাম। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে বাক্যাংশ মানে যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণ বাক্য হতে পারে, তাকে বলছি আমরা প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজ প্রিন্সিপাল ক্লজ এর সাহায্য ছাড়া নিজে বাক্য হতে পারে না, তাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ বলছি অর্থাৎ দুটি স্বাধীন বাক্যাংশ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন আমরা তাকে কোঅর্ডিনেটিং ক্লজ বলছি, কোঅর্ডিনেট ক্লজ। এরপর এই হচ্ছে তিন প্রকার ক্লজ। এই তিন প্রকার ক্লজটা ছাড়াও আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি,
সাব অর্ডিনেট, এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আবার 3 ভাগে বিভক্ত। সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। কি কি? সাবঅর্ডিনেট নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 ভাগে বিভক্ত। সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, আর সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। এই নাউন ক্লজ বাক্যের মধ্যে নাউন হিসাবে কাজ করে। খুব সোজা, নাউন ক্লজ বাক্যের মধ্যে নাউন হিসাবে কাজ করে। অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে, আবার অ্যাডভার্ব ক্লজ বাক্যের মধ্যে অ্যাডভার্বের কাজ করে। ঠিক আছে, এরপর ব্যাপার হচ্ছে আমরা কি করে বুঝবো যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর কোনটা অ্যাডভার্ব ক্লজ। চেনার উপায়টা তোমাকে বলি। যদি আমি নাউন ক্লজ খুঁজতে চাই তাহলে মেন ভার্ব, মেন ভার্ব আমি শর্টে লিখছি মেন ভার্ব। এই মেন ভার্বকে কে, কি, কাকে, কে, কি আর কাকে, এই 3টি শব্দ দিয়ে একটা প্রশ্ন করব। কি করব? প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, আর কাকে দিয়ে প্রশ্ন করব। যে উত্তরটা পাবো সেই উত্তরটার মধ্যে যদি ভার্ব থাকে তখন আমরা তাকে বলবো নাউন ক্লজ। পেরেছি বুঝতে? বাক্যের মেন ভার্বটাকে কে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো তাকে আমরা বলবো নাউন ক্লজ। এবার অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা পাবো কি করে? অ্যাডজেক্টিভ ক্লজের সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে হু, হুজ, আর দ্যাট, আর হুইচ। এটা প্রয়োজনীয় শব্দ। এখানে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমরা রিলেশন খুঁজে পাবো। রিলেশন, ওই রিলেশন পাওয়ার জন্য এই ক্লজটাকে কি বলা হয়? এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, একটা রিলেশন পাবো সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের, সাবজেক্টের সঙ্গে অবজেক্টের, অবজেক্টের সঙ্গে অবজেক্টের, বা অবজেক্টের সঙ্গে সাবজেক্টের একটা রিলেশন খুঁজে পাবো। আর হু, হুজ, সরি হুজ দুটো হয়ে গেছে, হু, হুজ, হোয়াট, আর সরি দ্যাট আর হুইচ, এগুলো দিয়ে কিন্তু ক্লজটা যোগ থাকবে। তাহলে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা খুঁজে পাবো। আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি খুঁজতে হয় তাহলে নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কি বললাম? নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, যেটা উত্তর পাবো সেটা যদি ভার্ব থাকে অংশটার মধ্যে তাহলে সেটা হবে আমার কাছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্ব ক্লজ এটা আরো সোজা। অ্যাডভার্ব ক্লজের মধ্যে আমরা টাইম পেতে পারি, প্লেস পেতে পারি, টাইম প্লেস, আবার কজ পাবো, এফেক্ট পাবো, কন্ডিশন পাবো। কন্ডিশন অর্থাৎ সময় দেখতে পাবো, প্লেস পাবো স্থান, কজ মানে কারণ, এফেক্ট হচ্ছে ফলাফল, কন্ডিশন হচ্ছে শর্ত। এই সব কিছু দেখতে পাবো, তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব ক্লজ বলবো। এবারে বিষয়টা বুঝতে পেরেছি কিনা বাক্যের মধ্য দিয়ে আমি বলছি। এই যে বাক্যটা আমি লিখছি, I know that he is an honest person. ঠিক আছে, আমি প্রথমত বাক্যটার দিকে তাকিয়ে দেখছি, একটা কানেক্টর পেয়েছি, আমি এখানে ভাগ করে দিচ্ছি। এই অংশটাকে নাম দিচ্ছি আমি প্রিন্সিপাল, এই অংশটাকে নাম দিচ্ছি আমি সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট, এটা ভাঙা নিশ্চয়ই অসুবিধা নেই। এবার আমি নামগুলো বলবো। এটাকে প্রিন্সিপাল বলছি কারণ এটা নিজে একটি বাক্য হতে পারবে, এটা হবে না, কানেক্টর যোগ হয়ে গেছে মানে এটা সম্পূর্ণ বাক্য হতে পারে না এই প্রিন্সিপালকে ছাড়। এবার আমি প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে প্রশ্ন করছি। আমি জানি দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যে সে একজন সৎ ব্যক্তি। তাহলে এখানে মেন ভার্ব কি? জানি।
একে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করতে বলেছি? কে দিয়ে প্রশ্ন করি। কে কে জানে? আমিটা তো স্যার ক্লজ নয়, আমিটা একটা শব্দ, একটা ওয়ার্ড, যাকে আমরা পার্ট অফ স্পিচের দিক থেকে বলি কি প্রোনাউন। তাহলে আমির মধ্যে কোনো ভার্ব নেই, আর ভার্ব নেই মানে সেটা কিন্তু ক্লজ হবে না। উত্তর থাকতে পারে কিন্তু ভার্ব থাকবে না, ব্যাস। এবারে কি দিয়ে প্রশ্ন করি? কি জানি, কি জানি? যে সে একজন সৎ লোক। তার মানে এই যে ক্লজটা আমার সাবঅর্ডিনেট ক্লজ আমি লিখেছি, এই সাবঅর্ডিনেট ক্লজটার নাম কি? সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ঠিক আছে, এই হচ্ছে ক্লাসিফিকেশন। এভাবে ক্লজটাকে আইডেন্টিফাই করতে হয়। আরেকটা বাক্য বলি, ডু নট টক while somebody is praying. Do not talk while somebody is praying. কথা বলো না যখন কেউ একজন প্রার্থনা করছে। এখানে কানেক্টর while আছে, আমি এখানে একটা আলাদা অংশ করছি, এখানে একটা আলাদা অংশ। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, কথা বলো না। আর এখানে বলছি যে যখন কেউ একজন প্রার্থনা করছে, যখন মানে টাইম, যখন মানে টাইম, আর টাইম মানে এটা অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। প্রবলেম হবে? আর অবশ্যই হবে না। আর একটা বাক্য দিয়ে বলি, উই অ্যাডমায়ার a man, a man who is courageous. We admire a man who is courageous. এই যে হু পেয়েছি, এখানে একটা অংশ আছে, we admire a man, আমরা একটা লোকের প্রশংসা করি, who is courageous, যে খুব সাহসী। তাহলে এখানে বললাম কি, এই যে হু দিয়ে কোন ক্লজ থাকে? অ্যাডজেক্টিভ। এই অংশটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই অংশটা হয়ে যাচ্ছে আমার কাছে প্রিন্সিপাল ক্লজ। আইডেন্টিফিকেশন অফ ক্লজে সবসময় কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবেই। প্রিন্সিপাল ক্লজ ছাড়া অন্য ক্লজের কোনো প্রাধান্য নেই। প্রিন্সিপাল ক্লজ ছাড়া অন্য কোনো ক্লজের প্রাধান্য নেই। প্রিন্সিপাল ক্লজকে কিন্তু থাকতেই হবে। সাপোজ আমি যদি বয়স্ক হয়ে যাই, আমি যার উপর নির্ভর করব তাকে তো থাকতেই হবে, কারণ আমার একটা লাঠি, এই লাঠিটা আমার মূল, ওকে নির্ভর করে আমি হেঁটে চলবো। তাহলে সেই নির্ভরশীল বিষয় হচ্ছে কে? নির্ভরশীল বিষয় হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজ। এর প্রাধান্য অবশ্যই বেশি, এটাই মূল। তারপরে বাকি ক্লজ গুলো কিন্তু থাকে এর উপর নির্ভর করে। তাই প্রিন্সিপালকে বাকিদের ক্লজকে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ক্লজ। এ সবসময় কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক ক্লজ সম্পর্কে। আশা করি ক্লজ বিষয়টাকে ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরেছো ভিডিওটা দেখতে থাকো, এবং যে জায়গায় প্রবলেম হবে সে জায়গায় কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, তারাও যেন এই তথ্য থেকে বাদ না পড়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।